মাহিরা মুখ বেঁকিয়ে বলে, দূরে গেলে আলহামদুলিল্লাহ, আমি বেঁচে যাব। কিছুক্ষণ পর পর লজ্জা দেওয়ার মানুষ থাকবে না। ইরা মুচকি হাসি দিয়ে বলে, ভালো নাকি ছাই তখনই বুঝতে পারবি। মাহিরার মুখ বেঁকিয়ে চলে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। মাহিরার পড়ার টেবিলে বই পড়ছে। ইরা আর অব্র দরজা একটু খুলে উকি দিয়ে দেখে। অব্র ইরার মাথায় টোকা দিয়ে বলে, পড়াচুন্নি কোথাকার, কখনো পড়ে না। মাহিরা ফিসফিস শুনে পেছনে তাকায়। অব্র আর ইরাকে মাহিরা বলে, ওখানে ফিসফিস না করে রুমে আসো। অব্র ইরাকে বলে, মাহিরা থেকে কিছু শেখো, কত সুন্দর পড়ছে। আর তুমি? মাহিরা বলে, ভেবেছিলাম বিয়ে করে সংসার করব। আল্লাহ আমার কপালে সংসার না, বই মুখস্থ করা রেখেছে। মাহিরার কথা শুনে অব্র আর ইরা নিজেদের হাসি আটকে রাখতে পারলো না। একদম হো হো করে হেসে উঠলো দুজনে। অব্র হাসতে হাসতে চেয়ারে বসে পড়ে গেল। বাহ মাহিরা ম্যাডাম, আপনার চিন্তা ভাবনা তো বেশ উঁচু মাপের, কিন্তু সমস্যা হলো আপনার বয় জয় ভাইয়া তো ভালোবাসার দোকান খুলে বসে আছে, আর আপনি এখানে বইয়ের পাতায় সংসার করছেন। মাহিরা হাতে কলমটা টেবিলে ঠাস করে রেখে গাল ফুলিয়ে বলে, এই জয়ের বাচ্চার জন্য আমাকে পড়াশোনা করতে হয়। তাছাড়া বিয়ে করে জামাইয়ের সেবা করতাম, ঘুমাইতাম, খেতাম, মোবাইল চালাইতাম আর ঝিঙ্গালালা করে ঘুরতাম। তখন অব্র বলে, এগুলোই কল্পনা করতে থাক, বাস্তবে আর হবে না। মাহিরা তখন একটু রেগে বলে, আমাকে একটু শান্তিতে পড়তে দিবি না? তোদের জয় ভাইয়া তো সারাদিন আমার মাথাটা নষ্ট করে রেখে গেছে। এখন বই নিয়ে বসছি, এখানেও তোরা ওর নাম তুলিস। ওই অসভ্য মানুষটার নাম ছাড়া কি তোদের পেটে ভাত হজম হয় না? ইরা মাহিরার দিকে তাকিয়ে মুখ চেপে হেসে বলল, আরে রাগ করিস কেন রে মাহি, অসভ্য লোক বলিস না। আর যাই বলিস, জয় ভাইয়ার নাম শুনলে কিন্তু তোর গাল দুটো লাল হয়ে যায়। এটা আমার কথা না, তো তোর চেহারা দেখে সবাই বুঝে নেয়। মাহিরা রেগে আর লজ্জায় লাল হয়ে হাতের সামনে থাকা একটা বই তুলে ইরা আর অব্রের দিকে ছুড়ল, কিন্তু দুজনেই চট করে দরজার পেছনে সরে গিয়ে বেঁচে গেল। অব্র দরজার পাশ থেকে মুখ বাড়িয়ে দুষ্টুমি করে বলল, রাগ দেখিয়ে কোনো লাভ নেই ভাবিজান, বই ছুঁড়ে মারলেও বাস্তব পাল্টাবে না। এখন বই মুখস্থ করে নাও, নয়তো জয় ভাইয়াকে গিয়ে নালিশ ঠুকবো যে আপনি জামাই সেবা আর ঘুমানোর স্বপ্নে মশগুল হয়ে পড়া ফাঁকি দিচ্ছে। মাহিরা রেগে গেল, আমি তোমার ভাবি লাগি? অব্র বলে, মজাও বুঝিস না নাকি? মাহিরা জোর করে অব্র আর ইরাকে রুম থেকে বের করে দিল। তারপর মনের সুখে বই খুলে পড়া শুরু করলো। রাত 11টা সময় হঠাৎ মাহিরার ফোন বেজে উঠল। মাহিরা ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠে, কি করো বউ পাখি? মাহিরার আগে কণ্ঠে বলে উঠে, আপনি? জয় বলে, হ্যাঁ আমি। কি করো? মাহিরা বলে, পড়ছি। জয় বলে, তাই নাকি? আচ্ছা পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে যেও। জয়ের এমন শান্ত আর সহজ জবাব শুনে মাহিরা থমকে গেল। সে ভেবেছিল জয় প্রতিদিনের মতো আজকেও নানা ধরনের দুষ্টুমি আর শয়তানি করে তাকে জ্বালিয়ে মারবে, কিন্তু এত অনায়াসে আচ্ছা পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সেগুলো শুনে মাহিরার কেমন যেন খটকা লাগলো। মাহিরা একটু অবাক হয়ে বলল, মানে আপনি আর কিছু বলবেন না? কোনো টিপ্পনি কাটবেন না? ওপাশ থেকে জয়ের হালকা একটা ক্লান্ত নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। সে একটু মুচকি হেসে নিচু স্বরে বলল, না রে বউ পাখি, তুমি তো সারাদিন পড়া নিয়ে ব্যস্ত ছিলে, এখন আবার রাত জেগে পড়বে। আমার একটুও ইচ্ছে করছে না তোমাকে ডিস্টার্ব করতে, তাছাড়া কাল সকালে একটা দরকারি কাজে বের হতে হবে, তাই ভাবলাম ঘুমানোর আগে একবার তোমার গলার আওয়াজটা শুনে। মাহিরা শান্ত গলা বলল, আচ্ছা। মাহিরা খুশি হলেও একটু মন খারাপ হলো, তবে মন খারাপকে ধরে না রেখে মাহিরা ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে মন খারাপকে ধারে না রেখে মাহিরা ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে নিঃশব্দে জয় তৈরি হয়ে নিল। আফরোজা চৌধুরী অবাক হয়ে বলল, এত সকালে কই যাচ্ছিস বাবা? জয় মুচকি হাসি দিয়ে বলে, একটা ট্রেনিং আছে আম্মু। আফরোজা চৌধুরী বললে, কয়দিনের জন্য? জয় বলে, এটা বলতে পারছি না। আফরোজা চৌধুরী আবার বলে, মাহিরাকে বলেছিস? জয় মুচকি হাসি দিয়ে বললে খুশি হবে, সমস্যা নেই, তবে আম্মু তুমি মন খারাপ করো না, আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবো। আফরোজা চৌধুরী বলে, কি দেশের বাহিরে? জয় মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ। আচ্ছা আম্মু থেকো, তাড়াতাড়ি বের হই, জুহানা দেখলে কান্নাকাটি করবে। আফরোজা চৌধুরী কিছু বলার আগে জয় দ্রুত নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। গাড়িতে উঠে এক মুহূর্তের জন্য মাহিরার নাম্বারের দিকে তাকালো জয়। মনে মনে ভাবলো, বউ পাখি না জানিয়ে যাচ্ছে বলে রাগ করো না, সামনাসামনি দেখলে হয়তো তোমার চোখ দুটো দেখে আর যাওয়া হতো। একটি ছোট দীর্ঘশ্বাস ফেলে জয় গাড়ি স্টার্ট দিল। এয়ারপোর্টের দিকে যেতে যেতে সে মাহিরাকে একটা মেসেজ লিখলো, কিন্তু মেসেজটা সেন্ড না করে কেটে দিল। মেসেজে ছিল, ভালো থেকে বউ পাখি, নিজের খেয়াল রেখো আর পড়াশোনা ঠিকমতো করো, ভালোবাসার দোকানটা তোমার কাছে গুচ্ছিত রেখে গেলাম। জয় তার ফোনটা হাতে নিয়ে জীবনকে একটা মেসেজ টাইপ করে পাঠালো, দোস্ত আমি একটা জরুরি অফিসিয়াল ট্রেনিং এর কাজে কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। আমার ভালোবাসার দোকানের মালিক অর্থাৎ মাহিরা একটু নজর রাখিস, ও কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলবে না, রাগ দেখাবে, কিন্তু ভেতরে ভেতরে খুব নরম, ওকে একটু সামলে রাখিস। আমি দ্রুতই ফেরার চেষ্টা করব, আমি না ফিরে আসা পর্যন্ত তোরা ওই বাড়ি থেকে যাবি না, আর মাহিরাকে বলবি না আমি কোথায় আছি। আমাকে ছেড়ে ওর দিন কেমন কাটে ও তো বলবে না, ওর ব্যবহার পরিবর্তন নিশ্চয়ই হবে, আমাকে পরে জানাস তুই। মেসেজটা সেন্ড হওয়ার সাথে সাথে জয় ফোন পকেটে রেখে এয়ারপোর্টের ভেতরে পা বাড়ানো। আর এইদিকে মাহিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা
নাস্তা খেলো। ইরাকে বলল, চল আজকে কলেজে যাই, অনেক দিন হলো কলেজে যাওয়া হয় না। ইরাও বলল, আচ্ছা চল। মাহিরা আর ইরা কলেজে গেল। ইংরেজি ক্লাস হলো না। মাহিরা ইরাকে বলে, কিরে বান্ধবী, অসভ্য লোকটা আজকে কলেজে আসেনি নাকি? ইরা বলে, তুই যেখানে আমিও সেখানে, আমি কেমনে বলবো বল? মাহিরা মাথা নাড়িয়ে বলে, ঠিকই তো। কলেজ শেষ করে মাহিরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখে জীবন, অব্র, মিতু আর ইরা আড্ডা দিচ্ছে, কিন্তু জয় নেই। মাহিরা মনের খুশিতে সেখানে গেল, আর মনে মনে ভাবে আজকে লজ্জা দেওয়ার মতো নেই, আবার কখন এসে হাজির হয়। মাহিরা বেশ হাসি খুশি মুখ নিয়ে সোজা জীবনের পাশে গিয়ে বসলো। বাতাসে তার চুলগুলো উঠছিল। সে চারপাশটা এক নজর দেখে হাত দুটো ছড়িয়ে দিয়ে গভীর একটা শ্বাস নিয়ে বলল, আহ কি শান্তি, আকাশে বাতাসে শুধু শান্তি আর শান্তি। অসভ্য জয় চৌধুরী নেই, মনে কোনো ফালতু কথা নেই, ডিস্টার্ব করারও কেউ নেই। আজকে বিকালটা সত্যি খুব সুন্দর। জীবনের ফোনে তখন জয়ের একটা মেসেজ টোন ভেসে উঠল। জীবন আর চোখে মাহিরার দিকে তাকিয়ে ফোনটা পকেটে রেখে মুচকি হাসলো। জয়ের নির্দেশ করা, মাহিরাকে কোনোভাবে জানানো যাবে না যে সে দেশের বাইরে গেছে। জীবন একটু দূরে গিয়ে জয়ের মেসেজ সিন করলো। জয় লিখেছে, কি অবস্থা? জীবন বলে, মাহিতে এখন কিছুই বুঝতে পারেনি। জয় বলে, আচ্ছা বুঝতে দিস না। আর এইদিকে অব্র মাহিরাকে খেপানোর জন্য বলে, আজকে জয় ভাইয়া আসলো না কেন জানি? মাহিরা রেগে বলে, জয়কে ছাড়া তুমি দুঃখী নাকি? তখন জীবন বলে, আমরা দুঃখী হব? দুঃখী হবে তুমি। মাহিরা এক প্রকার ভাব নিয়ে বলে, কখনো না। সবাই আড্ডা দিয়ে রুমে চলে গেল। মাহিরা রুমে একা একা বসে আছে। আজকে মাহিরার রুমে কেউ আসেনি। মাহিরা এক প্রকার শূন্যতা অনুভব করে। মাহিরা সবকিছু ফেলে রেখে পড়ার টেবিলে বসে পড়ে, কিন্তু পড়াতে মন বসছে না। কেন জানি জয়ের কথা মনে পড়ছে। মাহিরা হাত থেকে কলমটা রেখে দিল। টেবিলের উপর বই খোলা, কিন্তু পাতাগুলোর দিকে তাকালে এখন শুধু জয়ের সেই মুচকি হাসি আর খাটা মার্কা দুষ্ট কথাগুলো মনে পড়ছে। বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছে, ধুর, লোকটা না থাকলে তো আমারই ভালো, অন্তত শান্তিতে থাকা যায়। কিন্তু মনের ভেতর অচেনা অস্বস্তিটা কিছুতেই কাটছে না। এখন মনে হচ্ছে সেই দুষ্টুমিগুলোই ভালো ছিল। মাহিরা বই খোলা রেখে কল্পনায় জয়কে দেখতে পাচ্ছে। মাহিরা মনে মনে ভাবে, কিন্তু কোথায় গেল লোকটা? এখানে না এসে সে তো শান্তি পায় না, তাহলে আজকে আসছে না কেন? আর আমার মনটা তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ছে কেন? আমি অস্থির হয়ে যাচ্ছি কেন? কিছু মাথায় আসছে না। এত তাড়াতাড়ি কোথায় গেল? আমাকে তো কালকেই বউ পাখি বলে ডাকলো। প্রায় রাত 11:30-এর কাছাকাছি। মাহিরা একটু ছটপটানি কমানোর জন্য কানে হেডফোন গুঁজে গান শুনছে। গানের মধ্যে মাহিরা জয়কে কল্পনা করতে শুরু করে। মাহিরা মোবাইল হাতে নিয়ে জয়ের ছবির দিকে তাকিয়ে বলে, কালকেই তো কত মিষ্টি মিষ্টি কথা বললেন, আর আজকে হারিয়ে গেলেন, অসভ্য বজ্জাত লোক। আমার একটাবার খোঁজ নেওয়ার চেষ্টা করলেন না। একবার শুধু সামনে আসুক, তারপর বুঝাবো মজা। মাহিরা জয়ের পিকের সাথে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। আর ওইদিকে জয় রাতের নিঘুম আকাশের দিকে তাকিয়ে মাহিরার কথা ভেবে বলে, আমার মনে হচ্ছে আমার বউটা আজকে আমাকে খুব বেশি মিস করছে। রাগ অভিমান জমিয়ে রাখবে মনে হচ্ছে। আমি গেলে আমার সাথে কথাও বলতে চাইবে না। না জানিয়ে এসেছি, একটু সহ্য করো একাকিত্ব। পরের দিন সকালে সূর্যের মিষ্টি আলো মাহিরা মুখের উপর পড়তে তার চোখ মেলল। মোবাইলটা তখন তার বুকের উপরেই রাখা, আর স্ক্রিনে ভেসে আছে জয়ের সেই হাসি মুখের ছবিটার দিকে তাকাতেই গতকাল রাতে সব অভিমান এক নিমিষে আবার চাঙ্গা হয়ে উঠল। মাহিরা তার তড়িঘড়ি করে উঠে বসে ফোনটার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলল, অসভ্য লোক একটা। ছবি তুলে রাখা হয়েছে হাসার জন্য, আর বাস্তবে উধাও হয়ে বসে আছে। একটা বারো কল বা মেসেজ দেওয়ারও প্রয়োজন মনে করলো না। জীবন আর মিতু দরজায় গিয়ে উকি দিচ্ছে, আর মাহিরা জয়ের পিকের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। মিতু জীবনকে ফিসফিস করে বলে, জয় ভাইয়াকে মিস করছে মনে হয়, সকাল সকাল ফ্রেশ না হয়ে পিকের দিকে তাকিয়ে আছে কেমন করে। তখনই মিতু বলে, কি রে মাহিরা, এখনো ঘুম থেকে উঠিসনি? মিতুর কণ্ঠ শুনে মাহিরা তাড়াহুড়ো করে মোবাইলটা বালিশের নিচে লুকিয়ে বলে, এই যে এখন উঠেছি। জীবন বলে, আমাদেরকে দেখে কি লুকালি? মাহিরা বলে, কই কিচ্ছু না, তোমরা যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। মিতু আর জীবন রুম থেকে যাওয়ার পরে মাহিরা বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে জয়ের দিকে তাকিয়ে বলে, অসভ্য লোক, একটুর জন্য ধরা পড়ে গেলাম না। মাহিরা তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নামছে। মাহিরাকে দেখে সবাই হো হো করে হেসে উঠলো। মাহিরা বলে, কি হয়েছে? ইরা বলে, তুই ঠিক আছিস তো? মাহিরা বলে, একদম ঠিক আছি। কাল থেকে ফালতু একটা লোকের জন্য তোরা আমার সাথে এমন করছিস কেন? ইরা হেসে বলে, একবার তো পায়ের দিকে তাকা। মাহিরা পায়ের দিকে তাকিয়ে মাথা নিচু করে চুপচাপ রুমের মধ্যে দৌড় দেয়। রুমে গিয়ে বলে, আজকে পাগলের মতো ব্যবহার করছি শুধু অসভ্য লোকটার জন্য। এইদিকে মিতু বলে, মাহিরা কি রকম চিন্তা করছে যে দুই পায়ে দুই কালারের জুতা পরেছে, এটাও খেয়াল করেনি, কিন্তু আমাকে আবার বুঝতেও দিচ্ছে না। জীবন পকেট থেকে তার ফোনটা বের করে জয়কে মেসেজ দেয়, দোস্ত, তোর বউ পাখি একদম পাগল হওয়ার দশা। তোকে মিস করতে করতে আজ সকালে দুই পায়ে দুই রঙের জুতা পরে সিঁড়ি দিয়ে নেমে এসেছে। আমরা সবাই হেসে ফেলতে লজ্জায় রুমে পালিয়েছে। মুখে যতই বলুক ফালতু লোক, মনে মনে তোর বিরহে পুরো ছটফট করছে।
এবার জলদি ফিরিস, নয়তো মেয়েটা সত্যিই পাগল হয়ে যাবে। মেসেজটা সেন্ড হওয়ার পর জীবন মুচকি হেসে ফোনটা পকেটে রেখে দেয়। অন্যদিকে মাহিরা রুমে ঢুকে ধপ করে বিছানায় বসে পড়ল। দুই পায়ের দিকে তাকিয়ে দেখে এক পায়ে লাল, অন্য পায়ে কালো জুতা। সে নিজেই দুই গালে হাত দিয়ে লজ্জা আর রাগে চিৎকার করে উঠল, ইস মাহিরা, তুই এতটা বেখেয়ালি কিভাবে হতে পারিস? শুধু ওই বজ্জাত অসভ্য জয় চৌধুরীর জন্য আজকে সবার সামনে আমার মান সম্মান ধুলো মিশে গেল। সে তাড়াহুড়ো করে দুটো সঠিক জুতো পরে নিল, তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের আয়নায় প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, আর এক ফোঁটাও ভাববো না ওই অসভ্য লোকটার কথা। ও যেখানে ইচ্ছা যাক, আমার কিছু যায় আসে না। আমাকে একবার কিছু বলেও যায়নি, আমি কেন তার কথা ভাববো? ল্যাপটপের স্ক্রিনে কাজ করতে করতে হঠাৎই জয়ের ফোনটা প্রাইভেট করে উঠলো। জীবনের মেসেজটা পড়ে জয় হো হো করে হেসে উঠলো। তার চোখের সামনে ভেসে উঠলো দুই পায়ে দুই রঙের জুতো পরে মাহিরা দৌড়ানো সেই মিষ্টি আর লজ্জিত চেহারাটা। জয় একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনের স্ক্রিনের দিকে স্ক্রিনে হাসি মুখের ছবির উপর আঙ্গুল বুলিয়ে বিড়বিড় করে বলল, আমার বড্ড মায়াবী বউ পাখি রে, তোকে এত ভালোবাসায় আর অভিমানে ভরিয়ে রাখবো যে এই জীবন আর কখনো আমাকে ছাড়া কিছু ভাবতে পারবি না। আর মাত্র দুদিন, তারপর তো তোর রাগ অভিমান আমি নিজে চুমু দিয়ে ভাঙিয়ে দিব। মাহিরা আর নিজের জেদ ধরে রাখতে পারলো না। বুকের ভিতর জমানো রাগ অভিমান একপাশে সরিয়ে সে ফোনটা হাতে নিল। বিছানা থেকে ফোন কাপা কাপা হাতে নিয়ে জয়ের নাম্বারটি বের করলো। একবার শুধু শেষবারের মতো একবার ফোন দিয়ে দেখি অসভ্য লোকটা কোথায় আছে। বিড়বিড় করে নিজের মনকে সান্ত্বনা দিল মাহিরা। সে ডায়াল বাটনে চাপ দিয়ে ফোনটা কান পর্যন্ত নিয়ে গেল। মাহিরা বুকের ধুকধুকানি বেড়ে গেল কয়েক গুণ। কিন্তু প্রতিবারের মতো এইবারও ফোনের ওপাশ থেকে সেই একই যান্ত্রিক আর শীতল কণ্ঠ ভেসে এলো, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। উত্তর প্রদানের জন্য ধন্যবাদ। মাহিরা ঠোঁট কামড়ে কিছুক্ষণ ফোনের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নাম্বারটা বন্ধ পাওয়ার সাথে সাথে তার মনের ভেতর শক্ত বাঁধনটা যেন হঠাৎ করে ভেঙে গুড়িয়ে গেল। ফোনটা ধপস করে তোষকের উপর ফেলে দিয়ে মাহিরা বিছানায় হাঁটু মুড়ে বসে পড়ল। অসভ্য নির্দয় লোক একটা মানুষ কতটা পাষাণ হলে এমন কাজ করতে পারে, একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না। মাহিরা বিছানায় হাঁটুতে মুখ গুজে ছোট বাচ্চার মতো অঝরে কাঁদতে লাগলো। এদিকে জমানো রাগ অভিমান আর না বলা অনুভূতি আজ অশ্রু হয়ে ঝরে পড়ছে। সে দুহাত দিয়ে বুকে বা পাশটা শক্ত করে চেপে ধরল। সেখানে এক অদ্ভুত মোচড় দেওয়া যন্ত্রণা হচ্ছে। আপনি বড্ডই পাষাণ জয় চৌধুরী। আমি তো ভেবেছিলাম আপনার কাছে আমার মূল্য অন্তত একটু হলেও আছে, অথচ আপনি শুধু একটা বার আমাকে কিচ্ছু জানানোর প্রয়োজন মনে করলেন না। দুদিনে আপনার ভালোবাসা কমে গেল। আপনি কি একবারও ভাবলেন না, না জানিয়ে হারিয়ে গেলে আমার কেমন লাগবে? মাহিরা ফুফিয়ে ফুফিয়ে নিজের সাথে নিজেই কথা বলতে লাগলো। কাল পর্যন্ত যে মাহিরা ভেবেছিল এই লোকটা তার জীবন থেকে একটু দূরে সরে গেলে সে শান্তিতে নিঃশ্বাস ফেলবে, আজকে সেই মাহিরার কাছে পুরো পৃথিবীটা শূন্য আর ফ্যাকাশে মনে হচ্ছে। তখন রুমে ইরা আর মিতু এলো। মিতু বলে, কি রে, তোর চোখ লাল হয়ে আছে কেন? কান্না করেছিস নাকি? মাহিরা অন্যদিক হয়ে বলে, কেন কান্না করবো? মিতু বলে, তোর কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে। আর শোন, আজকে বিকেলে আমরা ঘুরতে যাবো সবাই। মাহিরা জানালার গ্রিল ধরে বলল, তোরা যা, আমার মন ভালো নেই। ইরা বলে, মন ভালো নেই, এই জন্যই তো ঘুরতে যেতে হবে। মাহিরা রাগ করে বলে, একটা কথা বারবার বলতে ভালো লাগে না, আমি যাবো না মানে যাবো না। ইরা আর মিতু রুম থেকে চলে গেল। জীবন জয়কে মেসেজ দিয়ে বলে, দোস্ত, তোর বউ তো পাগল হয়ে গেছে তোর জন্য, খুব তাড়াতাড়ি চলে আয়। জয় মাহিরার অবস্থা শুনে খুব চিন্তায় পড়ে যায়। জয়ের বুকের ভেতরটা হঠাৎ এক অজানা আতঙ্কে মোচড় দিয়ে উঠলো। সে ল্যাপটপটা ঝটপট বন্ধ করে জীবনের মেসেজের উত্তর দিল, দোস্ত, ও কি খাওয়া দাওয়া করছে? প্লিজ ওকে একটু জোর করে খাইয়ে দে। আর ইরা মিতুকে বল ওর পাশে যেন সারাক্ষণ থাকে। ও একদম একা থাকলে রাগের মাথায় উল্টাপাল্টা কাজ করে বসবে। মেসেজটা সেন্ড করে জয় চেয়ারে হেলান দিয়ে কপালে হাত দিয়ে বসলো। এতক্ষণ মাহিরার পাগলামি আর কাণ্ড কারখানার কথা ভেবে সে মজা পাচ্ছিল, কিন্তু এখন যখন শুনলো মাহিরা অঝরে কাঁদছে আর অভিমানের মন খারাপ করে বসে আছে, তখন জয়ের নিজেই নিজেকে অপরাধী মনে হতে লাগলো। জয় ফোনটা খুলে মাহিরার পিক দেখতে দেখতে বলল, একদম রাগ করো না বউ পাখি, আমি খুব তাড়াতাড়ি আসছি। আমি এসে তোমার সব অভিমান শেষ করবো, রোমান্টিক অত্যাচার শুরু করব। ইরা আর মিতু রুমে গিয়ে দেখে মাহিরা চুপচাপ বসে আছে। মিতু বলে, চল না মাহি, ঘুরতে যাই, তোর অনেক ভালো লাগবে। মাহিরা রাজি না হলেও ইরা আর মিতু মাহিরাকে জোর করে রেডি করিয়ে দেয়। তারা নওগাঁ জেলার ধামরাইট উপজেলার বিখ্যাত আলতাদিঘি জাতীয় উদ্যানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ পথ পেরিয়ে সেখানে পৌঁছাতে চোখের সামনে ভেসে উঠল প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। গাড়ি রেখে 5 মিনিট হাঁটতেই ইরার চোখ পড়ল নতুন পর্যবেক্ষণ টাওয়ারের দিকে। ইরা অব্রের হাতটা টানতে টানতে বলল, চলো না, ওখানে আগে উঠি, চারদিকটা সুন্দরভাবে দেখা যাবে এবং কিছু স্মৃতিও নেওয়া যাবে, মানে পিক উঠানো হবে। ইরার জেদ দেখে সবাই টাওয়ারের উপরে উঠলো। সবাই হেসে হেসে পিক উঠালেও মাহিরার মুখে কোনো হাসি নেই। মিতু মাহিরাকে বলে, কিরে, তুই একটু হাসি দে ভাই, তোকে এমন দেখলে আমারও মন খারাপ হয়ে যায়। মাহিরা জোর করে একটু হেসে নিল। টাওয়ার থেকে নেমে সবাই মিলে দিঘির পাশে গিয়ে হাঁটতে শুরু করলো। আলতা দিঘির বিশাল জলরাশির পাশে হাঁটতে হাঁটতে সবাই প্রকৃতি সৌন্দর্য উপভোগ করছিল। চারপাশে তখন ঘন সবুজ গাছপালা, পাখিদের ডাক আর শীতল বাতাসে মুহূর্তের জন্য হলেও সবার মন ভালো হয়ে গেল। ইরা আর মিতু মাঝে মাঝে থেমে ছবি তুলছে। জীবন আর অব্র তাদের দুজনের কাণ্ড দেখে হাসছে। ইরা হঠাৎ পেছন ফিরে মাহিরার দিকে তাকিয়ে বলল, এই যে মহারানী,
এত সুন্দর জায়গায় এসেও মুখটা বাংলার কাজ করে রেখেছিস কেন? একটু প্রকৃতি উপভোগ কর। মাহিরা মৃদু হেসে বলে, করছি তো। মিতু বলে, মাহিরা মিথ্যা হাসি আমরা চাই না, চল একটু জঙ্গল থেকে ঘুরে আসি। মাহিরা বলে, না আমি যাব না। অব্র বলে, জঙ্গলে অনেক ব্যাত আছে, ওখান থেকে একটা নিয়ে মাহিরাকে পেটাতে শুরু করব, যতক্ষণ না না হাসে। আর জয় ভাইয়া খুব তাড়াতাড়ি চলে আসবে, মন খারাপ করার কি আছে? মাহিরা রেগে বলে, ওই পাষাণ লোকের কথা আমার কাছে কেউ বলবি না। অন্যদিকে জমকালো এক শপিং মলে জয় ঘুরে ঘুরে মাহিরার জন্য পছন্দ মতো জিনিস কিনছে। মাহিরা পছন্দের ডার্ক চকলেট, চুলে দেওয়ার জন্য বেশ কয়েকটি সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আর কিছু চুড়ি। কিছুক্ষণ ঘোরাঘুরি করে জীবন বলে, মাহি চলো সবাই কিছু খেয়ে নি, তাছাড়া তোমার জামাই আমাকে কেলানি দিবে। সবাই মিলে একটু ফুচকা হাউসে গেল। জীবন ফুচকা অর্ডার করলো। ইরা মিতু ফুচকাতে অনেক ঝাল দিয়ে খেতে শুরু করলো। খেতে খেতে ইরার মুখ ঝাল লেগে যায়। ইরা চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। ইরার অবস্থা দেখে অব্র তড়িঘড়ি করে একটা পানির বোতল এগিয়ে দিল। সে হাসতে হাসতে বলল, আরে ধুর, এত ঝাল খাওয়ার কি দরকার ছিল? একেই বলে অতি লোভে তাঁতি নষ্ট। না ভেবে চিনতে গপুস গুপুস খেলে তো চোখের পানি বের হবে। ইরা রাগী চোখে অব্রের দিকে তাকায়। তখন জীবন বলে, হয়েছে, চোখ দিয়ে অব্রকে গিলে খাবি নাকি? জীবনের কথা মাহিরা হেসে ফেলে। মাহিরা হাসি মুখ দেখে সবাই খুশি হয়। তখনই জীবনের ফোনে একটা মেসেজ আসে। জীবন পকেট থেকে ফোনটা বের করে, হাতে নিয়ে দেখে জয় মেসেজ দিয়েছে, দোস্ত মাহিরার কি অবস্থা এখন? জয়ের মেসেজ দেখে জীবন আর চোখে মাহিরার দিকে তাক। মাহিরার ঠোঁটের করে মৃদু হাসি। জীবন মেসেজে লেখে, এখন একটু ভালো, আমরা আলতা দিঘি এসেছি, তুই যত তাড়াতাড়ি ফিরে আয়। ফুচকা খাওয়া শেষ করতে সন্ধ্যা নেমে আসে। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, হালকা বাতাসে পাতাগুলো ঝুলছে। দূরে সীমান্তের উপর ভারতের অসংখ্য আলো একে একে জ্বলে উঠেছে। মনে হচ্ছে কালো আকাশের বুকে কেউ যেন ছোট ছোট তারাগুলো সাজিয়ে দিয়েছে। জানালার পাশে বসে মাহিরা নিঃশব্দে সে আলোগুলোর দিকে তাকিয়ে থাকে। অজান্তেই তার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে। পাশে বসে থাকা ইরা কাঁধে মাথা রেখে বলে, কি দেখছিস এত মন দিয়ে? মাহিরা বলে, কিছু না। চুপচাপ বাসায় ফিরে এসে মাহিরা ড্রেস চেঞ্জ করে, তারপরে থপাস করে বিছানায় শুয়ে পড়ে। শরীরটা খুব ক্লান্ত লাগছে। কখন মাহিরা ঘুমিয়ে যায় নিজেও জানেন। ঘুম ভাঙতেই চোখ ডলতে ডলতে মাহিরা সোজা হয়ে বসলো। ঘরের একদম কোনায় আলমারির পাশে বড় একটা কফি কালারের ট্রলি লাগেজ রাখা। মাহিরা বেশ কিছুক্ষণ হাঁ করে ট্রলিটার দিকে তাকিয়ে রইল। কাল রাতে ঘুমানোর সময় তো এই রুমে এই লাগেজটা ছিল না, তাহলে এটা এলো কোথা থেকে? আর এত সকালেই বা কে এলো? তার বুকের ভেতর ধুকধুকানিটা এক ধাক্কায় আবার কয়েক গুণ বেড়ে গেল। এক অদ্ভুত আশঙ্কায় তার ব্যাকুলতায় সে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে হেঁটে লাকেজটার কাছে গেল। লাকেজে হ্যান্ডেলে সুন্দর একটা নীল রঙের চিরকুট ঝুলানো রয়েছে। মাহিরা হাত বাড়িয়ে কাপা কাপা আঙ্গুলে চিরকুটটা খুলল। সেখানে স্পষ্ট আর পরিচিত গোটা গোটা অক্ষরে লেখা, অভিমানী বউ পাখি, না জানিয়ে চলে যাওয়ার জন্য অনেক কষ্ট দিয়েছি, তাই না? এই পাষাণ লোকটা তোমাকে চমকে দেওয়ার জন্যই এত নাটক করেছিল। এখন লাগেজটা খুলে দেখো তো। মাহিরা কাপা কাপা হাতে লাগেজ খুলে অবাক হয়ে মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে। লাগেজের ভেতরে আরেকটা চিরকুট। মাহিরা চিরকুটটা হাতে নিয়ে দেখে, বউ পাখি, তোমার রাগ ভাঙানোর জন্য এগুলো, তবু অভিমান করে থেকো না প্লিজ। তখনই ইরা রুমে এসে দেখে মাহিরা লাগেজের সামনে বসে আছে। ইরা মাহিরার মাথায় একটা টোক্কা দিয়ে বলে, এতগুলো চকলেট মাহি? মাহিরা মাথা নাড়িয়ে বলে, ইরা হেসে বলে, দেখছিস জয় ভাইয়া তোকে কত ভালোবাসে। মাহিরা বলে, কচু ভালোবাসে। ইরা বলে, ভালো না বাসলে এত লাগেজে চকলেট আর হেয়ার ব্যান্ড নিয়ে আসতো না। ইরা বলে, ওই দেখ আরেকটা চিরকুট। মাহিরা আবার ওই চিরকুটটা হাতে নিয়ে দেখে, সেটাতে লেখা ছিল, চকলেট আর হেয়ার ব্যান্ড পাওয়ার আনন্দে পড়াশোনা করার কথা ভুলে যেও না, সামনে এক্সাম ভালো করে পড়ো, তাহলে আরো কিছু পাবে। তখনই রুমে সবাই আসলো, তবুও জয় ছাড়া। অব্র এসে বলে, কি রে এত চকলেট? মাহিরা চুপচাপ। অব্র একটা চকলেটে হাত দিতে মাহিরা বলে, আমার চকলেটে কেউ হাত দিবি না। অব্র বলে, কেন রে, তোর নাম লেখা আছে নাকি? মাহিরা বলে, আমি দিব না, পারলে তোরা কিনে খা গিয়ে। অব্র বলে, আমরা কিনে খাবো না তো, তোর এখান থেকেই খাবো। অব্র কথাটা বলে চকলেটের প্যাকেট থেকে এক হাত দূরে হাতটা বাড়িয়ে মাহিরাকে খেপাতে লাগলো। মাহিরা চট করে লাগেজের কাভারটা একটা প্রায় ঢেকে ফেলে রাগী মুখে অব্রর দিকে তাকালো। আমি একবার বলছি না, একদম ছুবি না। মাহিরা এই বাচ্চা সুলভ চিৎকার শুনে রুমে দাঁড়িয়ে থাকা সবাই হা হয়ে হেসে উঠল। জীবন বলল, পাষাণ মানুষ দিয়েছে, তবুও আমাদেরকে ছুঁয়ে দেখতে দেয় না। তখনই জয় রুমে আসে, তবে কার সাথে যেন কথা বলছিল। জয়কে দেখে মাহিরা অন্যদিক হয়ে যায়। গেল। জীবন বলে, তোর বউ অভিমানে অন্যদিক হয়ে গেল। জয় মোবাইলটা পকেটে রেখে বলে, তোরা এত চেঁচামেচি করছিস কেন? জীবন বলে, তোর বউ চকলেট কাউকে দিবে না বলে যুদ্ধ শুরু করে দিয়েছে, আর তুই তোর বউয়ের রাগ ভাঙ্গা ভাই। আমরা গেলাম, কাবাবের মধ্যে হাড্ডি না হোক। সবাই চলে গেল। জয় রুমের দরজা লক করে দেয়। মাহিরা তবুও জয়ের দিকে তাকানা।
জয় মাহিরাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মাহিরা কাঁধে মুখ লুকিয়ে বলে, বউ পাখি রাগটা কমা। মাহিরা তবুও চুপচাপ। জয় মাহিরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি হলো সোনা, একটু কথা বলো। মাহিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। জয় এমন করে জড়িয়ে ধরেছে মাহিরা নড়তেও পারছে না, সরতেও পারছে না। জয় মাহিরার কাঁধে দুটা কিস মাহিরাকে নিজের দিকে ঘুরিয়ে নিতে নিতে বলে, জামাইয়ের উপর এত অভিমান কেউ করে? মাহিরা আবার অন্যদিকে ঘোরে। জয় একটু দূরে সরে গিয়ে বলে, এই যে দেখো, কান ধরে উঠবস করছি। মাহিরা বিছানায় বসে পড়ে আর সামনে জয় কান ধরে উঠবস করে। কিছুক্ষণ পর জয় বলে, হয়েছে নাকি আরো করা লাগবে? মাহিরা হো হো করে হেসে বলে, রাগী জয় চৌধুরী আজকাল কানও ধরছে। জয় মুচকি হাসি দিয়ে বলে, শুধু আমার প্রেয়সীর মন ভালো করার জন্য। কান কেন, আরো অনেক কিছু ধরতে রাজি আছি আমি। মাহিরা হেসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। মাহিরা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই চোখ গেল জয়ের দিকে। জয় বিছানায় আরাম করে শুয়ে ল্যাপটপে কি যেন টাইপ করছে। মাহিরাকে তোয়ালে দিয়ে ভিজে চুল মুছতে দেখে সে ল্যাপটপটা একপাশে সরিয়ে রাখলো। জয় বিছানা থেকে উঠে ধীরে ধীরে মাহিরার দিকে এগিয়ে গেল। মাহিরার হাতে থাকা তয়লাটা আলতো করে নিজের হাতে নিয়ে সে নিজে ওর ভেজা চুলগুলো গামছা দিয়ে আস্তে আস্তে মুছে দিতে শুরু করলো। মাহিরা আয়নায় জয়ের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আবার অভিমানের সুর এনে বলল, এখন খুব প্রেম দেখানো হচ্ছে তাই না? না জানিয়ে হুট করে উধাও হয়ে যান। তখনই জীবন চিৎকার করে বলল,